উপস্থিত হয়েছেন রংপুর বিভাগীয় লেখক পরিষদের গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল হিলালি বাবু। হাফিজুল হিলালি বাবুর সাথে আমরা অনেকগুলো নিয়ে বিষয়ে কথা বলবো। হাফিজুল হিলালি বাবুর সাথে আমরা কথা বলবো, তার কবিতা আবৃত্তি শুনবো। অনেক গুণের অধিকারী তিনি। দর্শক শ্রোতা, বেশি দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের সেই অতিথির কাছে। হাফিজুল হিলালি বাবু, তুমি আমার বন্ধু, এটি সকলে জানে। আমাদের পরিচয় যে দিলাম রংপুর বিভাগীয় লেখক পরিষদ, তারাও জানে। তো রেডিও সারাবেলায় তোমাকে স্বাগতম। এতদিন তুমি পদ্মার অন্তরালে ছিলে, আজকে তুমি নিজেই এসেছো। এই অনুভূতি থেকে কিছু বলো শুরুতে। মানে আমি বলতে চাচ্ছি, অন্যান্য অতিথিদের সময় তুমি এসেছিলে, হ্যাঁ, তুমি পেছনে ছিলে, আজকে কিন্তু তুমি এসেছো অনেক সময়ের পর। সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু, আপনারা যারা রেডিও সারাবেলার আড্ডা সন্ধ্যা অনুষ্ঠানে আমাদের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং ভবিষ্যতেও যারা এই ধারণকৃত অনুষ্ঠানটি উপভোগ করবেন, আপনাদের সবার জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন, আদাব ও সালাম, আসসালামু আলাইকুম। এবং সেই সাথে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রেডিও সারাবেলার আড্ডা সন্ধ্যার সংশ্লিষ্ট বিভাগের সকলকে এবং আমার বন্ধু আজকের অনুষ্ঠানের উপস্থাপক মুদাসসিরুজ্জামান মিলুরপূর্তি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবু। তো যাই হোক, তুমি গাইবান্ধায় একজন সাহিত্যাঙ্গনের পরিচিত মুখ। সাহিত্য অঙ্গনে তোমার প্রবেশ কবে থেকে, কিভাবে শুরু হলো লেখালেখি? আচ্ছা, তার আগে আমি ছোট্ট একটি কথা বলিনি। সেটা হচ্ছে কি, সাম্প্রতিক ঘটে যাওয়া একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ঢাকা উত্তরার মাইলস্টোন কলেজের অনেকগুলো কচি কচি তাজা প্রাণ ঝরে পড়ায় জাতি বাকরুদ্ধ, স্তব্ধ। আমি সেই শোকাহত পরিবারের সবার প্রতি আমার গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদের এই শোক সইবার ক্ষমতা দান করেন। আর সেই সাথে আমি স্মরণ করছি আমাদের গাইবান্ধা জেলার সাহিত্য অঙ্গন থেকে ইতিপূর্বে যে সমস্ত কবি, লেখক, সাহিত্যিক যারা খুব নীরবে নিভৃতে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেছেন, তাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি মহান স্রষ্টার দরবারে। হ্যাঁ বন্ধু, কি বললে এই লেখালেখির জগতে আমি কিভাবে আসলাম? আচ্ছা, লেখালেখির জগতে এসেছি আমি অনেক ছোটবেলা থেকেই আমার জ্যাঠা, আমি তার দত্তক পুত্র। আমাকে একবারে ছোটবেলায় উনি নিয়ে লালন পালন। ওনাকে সবাই চেনে, গাইবান্ধা এবং রংপুরে ওনার ব্যাপক পরিচিতি। উনি পিটিআইয়ের উনি শিক্ষক ছিলেন। ৭১-এর আগে আমাকে নিয়ে গেছিলেন রংপুরে। আমার বাল্যকালটা রংপুরেই কাটে। যুদ্ধ শুরু হওয়ার আগে আমি রংপুরে, তখন রংপুরে পিটিআই প্রাইমারিতে পড়াশোনা করি। এই যে আশরাফুল ইসলাম জুয়েল, আমাদের বন্ধু জুয়েলের আব্বা ছিলেন সুপারিনটেন্ডেন্ট, উনি তখন রংপুরে। আর যুদ্ধ শুরু হওয়ার ৭ দিন আগে বড়াব্বা আমাকে পাঠাই দিল। আমার আব্বা তখন রংপুর পিটিআই ট্রেনিং দিচ্ছিলেন, পিটিআই ট্রেনিজ হিসেবে ট্রেনিং দিচ্ছিলেন। দেখা দেখি বা অনুপ্রেরণায় বা পৃষ্ঠপোষকতায়, আর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এখানে যখন গাইবান্ধায় আসলাম। গাইবান্ধা আসার পরে যখন পড়তে পারি, প্রাইমারি পাস করে চলে গেলাম হাই স্কুলে, তখন ওই পিটিআইয়ের লাইব্রেরিটা আমার জ্যাঠার কারণে পুরো লাইব্রেরিটা যখন যতগুলো বই খুশি আমি নিতে পারতাম, বাসায় আনতে পারতাম, আবার রেখে আসতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট ছিল। এবং উনিও ছিলেন খুবই একজন সাহিত্যমোদী। উনি হুয়াকুয়া মাদ্রাসা থেকে আসাম বেঙ্গল মিলে সেকেন্ড স্ট্যান্ড করছিলেন। করার পরে বগুড়া জেলা স্কুলে পড়াশোনা করেন। তারপরে আইজুল হক কলেজে, তখন ডক্টর সৈয়দ মুস্তফা আলী সাহেব ওনাদের প্রিন্সিপাল সাহেব ছিলেন। মুস্তফা আলী সাহেব, ডক্টর সৈয়দ মুস্তফা আলী সাহেব। তা ওনার কাছ থেকে অনেক গল্প শুনতাম এই সাহিত্য সংশ্লিষ্ট, কখন কি বই পড়তে হবে না পড়তে হবে, এই জিনিসগুলো উনি আমাকে মানে আকৃষ্ট করতেন। তারপরে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে এসে আমাদের সিরাজুল ইসলাম সাজু স্যার, তো উনি এই পোস্টমাস্টার
এই র্যাপিডের মধ্যে পোস্টমাস্টার ছিল না, এই রতনের চরিত্রের বিশ্লেষণটা এমন এমন ভাবে উনি আমাদেরকে লেখাতেন, আমরা কিন্তু টেক্সট বইয়ের বাইরে কোনোদিনও কোনো নোট বই আমাদের কেনা হতো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোনোদিন নোট বই কিনি নেই। বুঝেছি যে ছাত্র অবস্থায় সাজু স্যারের ক্লাস নেওয়ার ক্যাপাসিটি এমন ভাবে লেখাতেন, উনি নোট লেখাতেন, এই রতনের চরিত্রটা এমন ভাবে বিশ্লেষণ করতেন, একটা কিশোরী মনের যে আবেগ অনুভূতি, তার যে প্রকাশভঙ্গিটা, এই তখন থেকে আমার ভিতরে এই যে আমি কিভাবে এই ধরনের একটা মানুষকে তুলে ধরতে পারবো। তখন আচ্ছা, এই যে তুমি লেখালেখি যে শুরু করলে, প্রথম কি লিখেছো, মানে কোথায় প্রকাশ হয়েছে? আমি প্রথম লেখা আসলে এইটা ভিতরে আমার একটা লালন করতাম, একটা সুপ্ত বাসনা, কিন্তু আমি প্রকাশ করতে পারিনি। হয়তো বা স্কুলের যে ম্যাগাজিনগুলোতে ছোটোখাটো লেখা লিখতাম, আর বাইরে বিশেষ করে একটা সর্বপ্রথম একটা সামাজিক দায়িত্ব পালনের জন্য মজিদ মুকুলের গণপ্রহরী পত্রিকায় একটা ছোটোখাটো প্রতিবেদন আকারে লিখি, সেটা সম্ভবত 92-93 দিকে। আর পরবর্তীতে এসে আমি ওই ইদানিং আমাদের সমাজ নামে ফিচার লেখা শুরু করলাম উপসম্পাদীয় কলামে। তো সেইটা আমার এই ছোট ভাই রজতকান্তি বর্মন ও এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছে। আচ্ছা আচ্ছা, ও সর্বপ্রথম দুর্জয় বাংলায় কাজ করতো, দুর্জয় বাংলা আর সন্ধান পত্রিকায় এই লেখা একবারে কয়েকটা পত্রিকায় দিত, কিন্তু লেখাগুলো খুব হটকেকের মতো কিন্তু খাইতো, কিন্তু মানে সময় উপযোগী চালচিত্রগুলো তুলে ধরতাম, ইতিবাচক নেতিবাচক, আমাদের আসলে চুলের কাটিং কখন কি হচ্ছে, পোশাকের কি হচ্ছে, গানের সুর পাল্টে যাচ্ছে, এটার উপরে খুব লিখতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা মানে সমাজ দর্শন বলবো, সমাজ দর্শন, ওই জন্য ইদানিং আমাদের সমাজ এই নামটাই দেওয়া হয়েছিল। তারপরে মকসুদ মল্লিক ছিলেন, শাহিনুর রহমান মল্লিক, শাহিনুর রহমান মল্লিক ওনার সাথে পরিচয় ছিল তো। আচ্ছা, উনিও খুব ভালো লিখতো, তো উনি আমার লেখাগুলোর উপরে আবার ওই মন্তব্য প্রতিবেদন, হ্যাঁ, সেই রিভিউ লিখে আমি এতটাই অনুপ্রাণিত, আরে আমি জানি যে কে পড়ে কি পড়ে না কি হচ্ছে, কিন্তু উনি যখন এত চমৎকার ভাবে লিখছে, আমার আগ্রহটা আরো বেড়ে গেল। আচ্ছা বাবু, তুমি একজন লেখক, সাহিত্যিক, সংগঠক, অনেক পরিচয় আছে, তুমি কি বলবো, কবি। তোমার সম্পাদনায় লিটল ম্যাগাজিন আছে, লিটল ম্যাগ আছে, নাম হচ্ছে অভিযান। অভিযান। এই লেখালেখির এক পর্যায়ে যখন সাহিত্য চর্চা করতে যেয়ে আমি প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি, হ্যাঁ, পত্রিকায় তো ছাপা হচ্ছে, কিন্তু এই অঙ্গনে, সাহিত্য অঙ্গনে আমি কিভাবে প্রতিষ্ঠিত হব? তখন সরোজদেবের শব্দ পত্রিকায় আমি লিখতাম, সাবেদ আল সাদের বিন্দু বিসর্গে লিখতাম, কিন্তু তারপরেও একটা চাহিদা কাজ করে, কিন্তু সেটা পূরণ হচ্ছিল না। তখন যে এত অপেক্ষা করার সময়, প্রথম সংখ্যাটা কত সালে বের হয়? এটা তো সম্ভবত 2000 পরে আর কি, 2000-এর পরে। হ্যাঁ। কতটি সংখ্যা বের করেছো? আমি 10টার মতো সংখ্যা বের করছি। 10টা সংখ্যা বের হয়েছে? হ্যাঁ, সে কি কথা? তারপরে শোনো তো, প্রথম সংখ্যাটা বের করতে যে সরোজদেব আমাকে দারুণভাবে এ ব্যাপারে উনি সাহায্য সহযোগিতা করছে, বা ওনার দ্বারাই আমি সংখ্যাগুলো, হ্যাঁ, ওনার দ্বারাই সংখ্যাগুলো প্রকাশ করি। শব্দ প্রকাশনী থেকেই ওনাকে সব টাকা পয়সা খরচা দিতাম, উনি সব বের করে সংখ্যাগুলো দিত। তারপরে লেখা সংগ্রহের ব্যাপারে উনি সহযোগিতা করছে, এবং বিশেষ করে যারা গাইবান্ধা যে লেখকরা নিয়ন্ত্রণ করতো, দাপটের সঙ্গে ঘুরে বেড়াতো, তাদের প্রত্যেকের লেখায় আমি অভিযানে নিয়ে এসেছিলাম। পত্রিকাটির নাম অভিযান, এটি নামকরণের সাথে সার্থকতা কি? নামকরণের সঙ্গে কোনো তোমার পরিকল্পনা ছিল বা সমাজ দর্শনের সাথে কোনো লিঙ্ক ছিল কিনা? আমার অভিযানটাই হচ্ছে কি, প্রচার বিমুখ, সাহিত্য বিদগ্ধ, জ্ঞান পিয়াসী যারা ছিল, তাদেরকে আমি ওই মানে শিকড়ের সন্ধান করে ঠিক ছাইচাপা মানিকের মতো করে তাদেরকে আমি বের করব। এটা অভিযান ছিল, এটা অভিযান। যেমন লিটল ম্যাগের নামে দিয়েছে অভিযান। হ্যাঁ, এই যে হালিমা খাতুনের সাক্ষাৎকার নিতে গেলাম, যে অভিযানে ওনার সাক্ষাৎকার নিয়ে আসবো, অধ্যাপক হালিমা খাতুন। উনি ইডেন কলেজে দীর্ঘদিন উনি অধ্যাপক হিসেবে ছিলেন, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন, সরকারি নোয়াখালী কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন, ঋণ সালিসি বোর্ডের উনি ঋণ সালিসি বোর্ডের কিছু না একটা দায়িত্বশীল পদে ছিলেন। কত সংখ্যায় ওনাকে নিয়ে লিখেছিলে? এটা দ্বিতীয় সংখ্যা। ওনাকে তো
তোমার একটা প্রথম সংখ্যার অভিজ্ঞতা আমি জানতে চাই। প্রথম সংখ্যার অভিজ্ঞতা নিশ্চয়ই প্রথম সংখ্যাটি প্রকাশ করার সময় লেখা নেয়া বা কিছু চ্যালেঞ্জ বা কিছু সুযোগ বা কিছু সবকিছু মিলেই যে তুমি যখন বই বের করলো, ও আচ্ছা আচ্ছা তুমি নিয়ে এসো, অসংখ্য ধন্যবাদ। এই সংখ্যাটি হচ্ছে যে প্রথম সংখ্যা অভিযান। বা বাবা, প্রচ্ছদটা কে করেছে? প্রচ্ছদটা সরোজদাই করছে। ওটা প্রচ্ছদটা খুব অসাধারণ প্রচ্ছদ। আমি যদি বলি এখানে সম্পাদনা হাফিজুল হেলালি বাবু, অভিযান, বাংলা নববর্ষের প্রকাশনা। সহযোগী ছিল আবু নাসির সিদ্দিক তুহিন, আব্দুল মতিন আকন্দ, জিয়াউল ইসলাম, সদরুল আলম, মেরিনা আক্তার, অনিতা দাস। অনেকে যোগাযোগ পত্রিকা বিতান, কিন্তু প্রচ্ছদটা কথা আছে মুদ্রণ চর্চা শব্দ প্রকাশনী সহযোগিতা আছে। তো খুব সুন্দর, এটা হচ্ছে প্রথম প্রকাশ। এই যে প্রথম লেখাটা দেখো কার? প্রথম লেখাটি কার আছে? তোমার খুব প্রিয় একজন মানুষ। আমার প্রিয় লেখক? প্রিয় লেখক মাঝারুল মান্নান স্যারের লেখা আছে সেখানে। বৈশাখী মেলা, বুকের ভেতর বাজে তাল পাতার বাঁশি। আচ্ছা, মাঝারুল মান্নান স্যার শুধু আমার প্রিয় এই কথাটি বললে কেন? অনেকে না, তোমার আমরা দুইজনে আছি না এখানে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমার দুইজনের মধ্যে আমার অসাধারণ। এটি প্রথম সংখ্যা। হ্যাঁ, আমার প্রিয় জন্যই তো সব সংখ্যায় ওনার লেখা নিয়ে আসতাম। আচ্ছা, সব সংখ্যায় স্যারের লেখা আছে? হ্যাঁ, স্যারের অধিকাংশ লেখা। হ্যাঁ, স্যারের শব্দ চয়ন, স্যারের বাক্য গঠন, স্যারের সমাজ দর্শন সবকিছু মিলে ওনার যে সমন্বয়, আমি তো খুবই ফ্যান স্যারের। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এই সংখ্যাটার সম্পাদনা করার ভিতর দিয়ে একটা সম্পাদনার যে আলাদা একটা মজা নিজের ভিতরে যে একটা। আমি বলেছিলাম যে তোমার এই চ্যালেঞ্জ বা সুযোগ বা কিছু অভিজ্ঞতা এখানে জীবনে যার লেখাটা কোনোদিনও প্রকাশিত হয় নাই, জীবনে লেখে নাই, এরকম বেশ কিছু রাইটারের লেখা আছে। হ্যাঁ, স্বনামধন্য খ্যাতিমান লেখিকা ছাড়াও জীবনও লেখে নাই সেরকম কিছু। এবং এই লেখার পরবর্তীতে তারা অনুপ্রাণিত হয়ে প্রত্যেকেই বই বের করছে, প্রত্যেকেরই বই আছে। এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি যে অনেককে যাদের বই আছে, আমার লেখায় জীবনের প্রথম লেখাটা ছাপা হয়েছে। তো এখন এই সংখ্যাটা বের করার পরে প্রত্যেককে তো আমি এটা টাকা নেওয়া হয় নাই, সবাইকে ফ্রি দেওয়া হয়েছে। আর দাঁড়িয়েপুরে আমরা যেতাম, দাঁড়িয়েপুরে তখন সাবেদ আল সাদ ওই থেকে ঢাকা থেকে, বিশেষ করে আসাদ চৌধুরী, তারপরে তোমার তো 10টি সংখ্যা বই আছে তাই না? হ্যাঁ, তোমার হচ্ছে আমার জানার মধ্যে আরো একটা সংখ্যা, চতুর্থ সংখ্যা মোনাজাত উদ্দিনকে নিয়ে লিখেছিলে, সেটি কোন সংখ্যা? এটা এই সংখ্যাটা শেষ করি আগে। আচ্ছা, এখন এই সংখ্যাটা দাঁড়িয়ে পড়ে ওখানে বিতরণ করার পরে আমার একটা ভিতরে একটা সম্পাদক একটা ভাব এসে গেছে, বিশাল একটা কিছু হয়ে গেছি। তো এখন ওখানকার যে ত্রৈলক্ষ্যনাথ বর্মন, বটুদার বাবা, উনি কিন্তু সবার একজন গুরু, সবাই মানে ওনাকে। তো উনি দেখার পরে, এ সরোজ, এই সম্পাদক কি জানে? আমি সাইডে ছিলাম মাঠের মধ্যে, সবাই বসিয়ে, অনিতা ছিল, পারুল ছিল, অনেকগুলেন। তা আমি তাকে চুপসি গেছি, কি ব্যাপার, সাইডটাই শুনতেছি, এই সম্পাদক কেটা রে? এখন সরোজদা করছে, দাদা কি হয়েছে? আশ্চর্য কথা, এই মাইকেল মধুসূদন দত্তের কবিতা চুরি করে লেখছে, এই দেখে নেই সেটা রে। দারুণ অভিজ্ঞতা। তো এখন আমার এই যে বিশেষ করে এই যে সহযোগিতায় যারা ছিল, বিশেষ করে নাম হচ্ছে কি শফিউল ইসলাম, এই সাংবাদিকতা করতো। তে এখানে ছিল সাহিত্য চর্চার সঙ্গে জড়িত ছিল, লেখা সংগ্রহ। দেন এই তো লিখতে পারে না, এই মাইকেল মধুসূদন দত্তের সরাসরি 4টে লাইন চুরি করছে, কেউ ধরতে পারেনি, আমি ধরতে পারি। হ্যাঁ, ঠিকই ধরছে। তো এটা তোমার পরবর্তী সংখ্যায় একটা ইয়ে দেওয়া উচিত ছিল না, মানে সেটা তো দিছি, সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মানে এই যে অভিজ্ঞতা, মানে প্রথম অবস্থায় ধাক্কা না খাইলে তো, এবং পরবর্তীতে এই ভুলগুলো যাতে না হয়, তখন আমি খুব সচেতন হলাম যে আসলে সম্পাদকনাটা এত সহজ ব্যাপার না, এটা যে কত বিশাল ব্যাপার, এবং সবকিছু দায়ভার সম্পাদকের উপরে আসে। অবশ্যই, কারণ ওনার একটা ধাক্কা খাওয়ার পরে আমি চুপসে গেলাম, একবারে সম্পাদক হওয়ার স্বাদটা আমার এতটুকু হয়ে গেল। বলছিলাম মোনাজাত উদ্দিন, তাকে নিয়ে লেখা হয়েছে একটা সংখ্যা, মোনাজাত উদ্দিনকে নিয়ে চতুর্থ সংখ্যা বোধহয়। চতুর্থ সংখ্যা তো একটা মাঝারুল মান্নান স্যার এটার উপরে খুব চমৎকার একটা লেখা লেখে, এবং এই লেখাটা দিয়ে আমি এই পত্রিকাটা দারুণভাবে ইয়ে হয়। তা মোনাজাত উদ্দিনকে নিয়ে উনি লিখছেন, তো মোনাজাত আমার বাসায় আসতেন একা, সকলকে এড়িয়ে চুপিসারে আসতেন, মূলত একটুখানি বিনোদন। এটা কার লেখা পড়ছো? এটা আমাদের স্যারের লেখা, মাঝারুল মান্নান স্যারের লেখা। আচ্ছা আচ্ছা।
তা মোনাজাত আমার বাসায় আসতেন একা, স্যারের বাসায়, আমার বাসায় না কিন্তু, স্যারের বাসায়। স্যারের বাসায়। সকলকে এড়িয়ে চুপি সারে আসতেন মূলত একটুখানি বিনোদন আর বিশ্রামের জন্য। রাতের খাবার শেষে পিরিচ ভর্তি পান আর পুরো প্যাকেট গোল্লিপ নিয়ে আয়েশ করে বসে যেতেন ভিডিওর সামনে। গভীর আগ্রহ নিয়ে দেখতেন তার পছন্দের সব ছবি। মৃত্যুর মাস দুয়েক আগে একদিন রাত 10টার দিকে এসে আমাকে ফরমাইশ দিয়ে বললেন, নিকাহ আর দুসরি দুলহান ছবি দুটোর নাম শুনেছি, দেখা হয়নি, পারলে নিয়ে এসেন তো স্যার, সারা রাত ছবি দেখব। বেশ কটা ক্লাব খুঁজে ছবি দুটো সংগ্রহ করলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি তিনি সত্যি সত্যি সারা রাত জেগে ছবি দুটো দেখবেন। গভীর রাতে জেগে দেখি নিকাহ ছবির একটা দৃশ্য, সেখানে দুই পুরুষের তালাক আর নিকাহ টানাপোড়েনে মর্মছেরা যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েছে এক নারী। মোনাজাত সেই দৃশ্যটি রিপ্লে করে বারবার দেখছেন। গভীর বিস্ময়ে লক্ষ্য করলাম বিশ্রাম কাতর মানুষটির চোখে এক ফোঁটা নিদ্রার চিহ্ন নেই। একরাশ বেদনাক্রান্ত বিষণ্ণতা আচ্ছন্ন করে আছে তার সমস্ত অবয়ব। পরদিন ভোরে কাউকে কিছু না বলেই বেরিয়ে গিয়েছিলেন তিনি। এরপর তার সাথে আর দেখা হয়নি। এখন পরে এটা আমি পড়ে নেবো, খুব ভালো লাগলো, তুমি তো আকর্ষণ তৈরি করে দিলে। যদি বলি যে বাবু হাফিজুল হেলালি বাবু, তুমি প্রচার বিমুখ মানুষ না প্রচার মুখ মানুষ? আমি প্রচার বিমুখ মানুষ। বলবো এই জন্য যে তোমার এই যে এতগুলো 10টার সংখ্যা বের করেছো, এটা তো আসলে আমি নিজেও এতটা জানি না। আসলে আমি জানতাম না একসময় যে সবার লেখায় আমি সংগ্রহ করছি। ঠিক আছে। এই যে কত বছর গ্যাপ চলছে, তারপরে সর্বশেষ লিটল ম্যাক বের করার পরে গ্যাপ চলছে, এখন মনে হয় বছর 10 ভিতরে গ্যাপ চলছে। তার ভিতরে আমি ওই যে বই লেখা নিয়ে এই যে আমাদের কি বলবো যে আমাদের দর্শক শ্রোতা জানে যে একজন সাহিত্যিক, তুমি গল্প বা স্যারের লেখা প্রবন্ধ যেভাবে পাঠ করলে, তো তোমার একটা কবিতা শুনতে চাই এখন। কবিতা? আমি তো আসলে কবিতা দিয়ে যদিও বা সাহিত্য অঙ্গনে এসেছি, কবিতার বই বের করিনি। কবিতা খুব কঠিন জিনিস, আমি কবিতায় টিকতে পারিনি এক কথা, যার ফলে কবি হওয়ার মানে আশাটা দুরাশায় রয়ে গেছে। আমার একটা লেখা অভিষ্টকারী হাফিজুল হেলালি বাবু। অনন্তকালের বুকে হারিয়ে যাব, তাই হাজির হই ধূমকেতুর মতো বারে বারে, গ্রহ তারার মাঝে মহাকালের বুকে। অভিষ্টে পৌঁছে দেখি আমি একা এক অভিষ্টকারী, গাণিতিক নিয়মেই অভিষ্টে পৌঁছে দেখি আমি টুকরো টুকরো হয়ে পড়ে আছি কোনো এক গ্রহের কোণে। আমি তো জ্বলছি জ্যামিতিক যন্ত্রণায় একা একা, অপেক্ষায় ছিলাম নৈরাশ্যের গহ্বরে আমি একা। দিনের পর দিন আধার পেরিয়ে আস্তে আস্তে আমিও রপ্ত করে ফেলি আকর্ষণ আর বিকর্ষণের তত্ত্ব কথাগুলো। যখন আমি হেলির ধূমকেতু হলাম, তখন আমি খাঁচায় ভরা আবদ্ধ ভাবনাগুলোকে দেখি তৃতীয় নয়নে। নতুন করে নতুন আশায় আবারও পথ চলতে শুরু করি মহামায়ার খোঁজে, পুনর্মিলনে ধূমকেতু ভালোবাসা বুকে নিয়ে। অসাধারণ বাবু। তোমার কতগুলি বই ছাপা হয়েছে? 10টি তো লিটল ম্যাক বললে, আমি 10টি সংখ্যা। হ্যাঁ। আর প্রকাশিত বই কতগুলো? প্রকাশিত কবিতা অনেক লিখছি, কবিতার বই আমি বের করিনি। জানি যে সবকিছু মিলে তোমার এক্সরে রিপোর্ট একটা বই। আমি প্রথম লিখলাম এক্সরে রিপোর্ট। এক্সরেটা হচ্ছে একটা সমাজ দর্পণ, রোগ রোগী বা চিকিৎসা নিয়ে নয়, সমাজের এক্সরে। যেমন আসা যাক নারী স্বাধীনতার এক্সরে। এখন আসলে ধর্মীয় মূল্যবোধ নারীকে কিভাবে দেখছে, আর নারী স্বাধীনতার উপরে কাজ করছে যে সমস্ত এনজিওরা, তারা কিভাবে দেখছে, আর আমার এক্সরে, এই দুইটার উপরে এক্সরে করে আমার এক্সরে রিপোর্ট কি নিয়ে আসলো। আচ্ছা, আমি বলেছিলাম যে তোমার মোট কতটি গ্রন্থ প্রকাশ হয়েছে? বেশি না, মাত্র গোটা 3টা। ওকে। আর এই 3টাই তো আমার 10 বছরেও শেষ করতে। তুমি একজন সাংবাদিক, তোমার সাংবাদিকতা যতদিন ছিল এটা নিয়ে একটু বলো। সাংবাদিকতা আসলে আমার পেশার চেয়ে নেশা ছিল, পেশাগতভাবে নেই। আমি তুমি দৈনিক সন্ধানে কাজ করেছো, গণপ্রহরীতে লিখেছো, তারপরে আমি এখানে বিশেষ করে ওই যে আজকের জনগণে লিখছি, দৈনিক পলাশে কাজ করছি, তারপর দীপক পাল দাদার জনসংকেত পত্রিকায় আমি কাজ করেছি। হ্যাঁ, তা আর ওই যে তোমার কি উত্তর পূর্বাঞ্চলীয় একটা হলো না,
তোমার বাড়িতে গেলে বলে যে কোন বাবু, সাংবাদিক বাবু? তো তোমাদের বাড়িতে আরো বাবু আছে, কি হেদায়েতুল ইসলাম বাবু তো আছে। আমাদের যেহেতু তুমি জানো যে আমাদের সময় কিন্তু এক এক করে চলে যায়, মিনিটে মিনিটে চলে যায়। তুমি একজন সংগঠক, সাংবাদিকতা থেকে আমি ফিরে আসলাম এই আমার সাহিত্য আর সাংবাদিকতা একসঙ্গে। সংগঠক, সংগঠক হিসেবে কোন কোন সংগঠনে আছো? সংগঠক হিসেবে আমি যখন আমার অভিযানের সম্ভবত ৫ম একটা সংখ্যা গাইবান্ধা প্রেস ক্লাবে আবু জাফর সাবুর হাত দিয়ে আমি ওখানে ইয়ে করব, মানে মোড়ক উন্মোচন করাবো। তখন দেখা যাচ্ছে যে ঢাকা থেকে জাতীয় সাহিত্য পরিষদের মহাসচিব সিরাজুল করিম, উনি খুব বড় মাপের একজন মানুষ, বিদেশেও উনি স্বর্ণপদক পেয়েছেন, জাপান সরকার দিয়েছে, বাংলাদেশ সরকার দিয়েছে। সেটা কিভাবে বুঝলাম, ওনার কাছ থেকে ওনাকে চিনতে পারিনি। তা জাফর ইকবাল সাহেব, এই যে লেখক, আরো একজন ছিলেন, ওনার নাম মনে হচ্ছে না। কোন জাফর ইকবালের কথা বলছো? এই যে হুমায়ুন আহমেদের মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ আমাদের স্যার, আমাদের স্যার জাফর ইকবাল সাহেব, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের স্যার ছিলেন। ওনাদেরকে দিয়ে দেখি অটোগ্রাফ শিকারীরা রেডি হয়ে আছে, স্যার অটোগ্রাফ দেন, অটোগ্রাফ দেন, কিন্তু সিরাজুল করিম সাহেবের অটোগ্রাফ কেউ নিচ্ছে না। তখন ওই যখন পরিচয় করে দিচ্ছে ওনাদের, তা জাফর ইকবাল স্যারকে তো সবাই চেনে, সিরাজুল করিম সাহেবের পরিচয় আসলো যে উনি কয়বার স্বর্ণপদক পাইছে, জাপান সরকার স্বর্ণপদক দিছে, ওনার 100 কতটা বই লিখছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে ওনার লেখা বই আছে। এখন এটা শুনে তো আমি হতবাক হয়ে গেলাম, এত কাছ থেকেও এনার সবকিছু আমি জানতে পারিনি। আচ্ছা, যেটা বলছিলাম সংগঠক, হ্যাঁ সংগঠক, উনি আসছে গাইবান্ধায় বেড়াতে, বেড়াতে আসছে, তখন আবু জাফর সাবু ওনার হাত দিয়ে আমার অভিযানের ৫ম সংখ্যার মোড়ক উন্মোচন করালেন। করার পরে আবু জাফর সাবু ছিলেন ওই জাতীয় সাহিত্য পরিষদের গাইবান্ধা জেলা কমিটির সভাপতি। এইভাবে সংগঠক হয়ে উঠলে আস্তে আস্তে বলিস, উনি ছিলেন সভাপতি, আর অমিতাভ দাস ইমন ছিলেন সম্ভবত সাধারণ সম্পাদক। তে ওনাদের মাধ্যমে আস্তে আস্তে আবু জাফর সাবু ওনার কাজের চাপে আমাকে সভাপতির দায়িত্ব দিয়ে দিলেন। আচ্ছা আচ্ছা, আবু জাফর সাবু দায়িত্ব ছেড়ে দিয়েছে, অমিতাভ দাস ইমনও দায়িত্ব ছেড়ে দেয়। দেওয়ার পরে সংগঠনটা পুরো আমার হাতে চলে আসে। আর আব্দুর রউফ ভাই ছিল হচ্ছে তোমার, রউফ ভাই উনি ছিলেন হচ্ছে সাধারণ, হ্যাঁ বাচ্চা ভাই ছিল সাধারণ সম্পাদক, আমি সভাপতি। তো এখন আমরা রংপুরে যেভাবে একবারে আয়োজন করি যাই ঘটা করে, ঢাকায় তো অতগুলো যাওয়া সম্ভব হতো না। তো ওখানে কোন সংগঠনের কথা বলছো? এটা জাতীয় সাহিত্য পরিষদের কথা বলছি। সাহিত্য পরিষদ, হ্যাঁ, জাতীয় সাহিত্য পরিষদের দীর্ঘদিন চলার পরে তার আবু জাফর সাহেবকে পদক প্রদান করা হলো, সম্মাননা পদক। সেই পদকটাও আমি নিয়ে এসেছি। অমিতাভ দাস ইমনকে পদক দেওয়া হলো, সেটাও আমি নিয়ে এসেছি। ওরা যাইতেই পারে নাই। এখন বর্তমানে তুমি, আমি তোমার মুখ দিয়ে জানতে চাচ্ছি, হ্যাঁ বর্তমানে তুমি একটা দায়িত্ব পালন করছো, ওই সংগঠনটাকে যখন একটু ভাটা পড়ে গেল ওনার অসুস্থতার কারণে, সংগঠনটা সেইভাবে আর ইয়ে হচ্ছিল না আর কি, পরিচালিত হচ্ছিল না। তখন হুট করে একদিন রংপুর থেকে আমাদের ডাক আসলো যে আমরা একটা কিছু করতে যাচ্ছি, মানে রেডিমেড সংসারে ঢোকা হয় নাই, যে আমরা একটা কিছু করতে যাচ্ছি। তখন রংপুর থেকে জাকির ভাই সবাইকে ডেকে পাঠালো, এখান থেকে সরোজদেবের নেতৃত্বে যাওয়া হলো। আমি গেলাম, বাদশাহ ভাই গেল, আরো কে কে যেন গেল, আমার মনে হচ্ছে না এই মুহূর্তে। আমরা ৪-৫ জন যাই ওখানে রংপুরে, রংপুর বিভাগীয় লেখক পরিষদ, হ্যাঁ ওখানে জেলা কমিটি টাউন হলে রংপুরের যে ৮টা জেলা থেকে সবাইকে ডাকা হয়েছে, প্রত্যেক জেলা থেকে ১০-১৫ জন করে গেছে, যে একটা বিশাল প্রোগ্রাম, সারা দিন ব্যাপী ২ বার খাওয়া দাওয়া। এখন ওখানে কত সালের কথা এটা? আজ থেকে তো কত বছর আগে? ১৬ বছর হবে। ১৬ বছর আগে, হ্যাঁ। তখন ওই যে গঠনতন্ত্রটা যেটা, আচ্ছা বুঝতে পেরেছি, ওইটা পাঠ করে শোনানো, কবিতা শুনবো আমি একটু মানে আগে নেই কথা। আচ্ছা, আর আমার মানে দর্শক শ্রোতাদের মানে দর্শক শ্রোতা বলতে কি পেছনে কিন্তু একটা টিম আছে, কি বলবো যে তোমার হচ্ছে আমরা কি দেখি, গোপাল ভাঁড় দেখি না, তার একটা ছোট বাহিনী আছে না, দাদু দাদু করে থাকে। আজকে তোমার মতো ৪ জন ক্যামেরার পেছনে বসে আছে, লাইভ দেখছি। অন্যদিন তো তুমি থাকতে, বলে ফেললাম, আজকে আমার লাইভ দেখছি, তোমার লাইভ তারা ডাইরেক্ট দেখছে। তো যেটি বলছিলাম আর কি, যে তুমি রংপুর বিভাগীয় লেখক পরিষদে আছো কত বছর থেকে? তো ১৬ বছর। ১৬ বছর। সে থেকে তুমি তো সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে হ্যাঁ, তখন থেকে। আচ্ছা, এই কার্যক্রম গুলো তো আমি জানি। তো এই যাবত তাদেরকে প্রতি বছর সম্মাননা দেওয়া হয় গাইবান্ধা
প্রতি জেলা থেকে 8টা জেলা থেকে দেওয়া হয় তো। গাইবান্ধায় তুমি কাদেরকে যাবত সম্মাননা দিয়েছো? গাইবান্ধা থেকে সর্বশেষ আমি জানি যে আচ্ছা ডক্টর শামীম মাহবুব পেয়েছে। হ্যাঁ, গাইবান্ধা থেকে আমরা প্রথম যে সম্মাননা পদকটা দিই সেটা কবি সরোজদেবকে দিই। আচ্ছা, তারপরে আমরা আবু জাফর, গোবিন্দলাল দাস, সুলতান উদ্দিন আহমেদ, অমিতাভ দাস ইমন, সাবেদ আল সাদ, তারপরে আব্দুর রৌফ, আকন্দ বাদশা ভাই, ময়নুল হোসেন, আব্দুল কাদির, মোহাম্মদ নুরুল হক আর শামীম মাহবুব, এই 11 জনকে আমরা পদক দেই আর কি। হ্যাঁ, আর দারুণ। রংপুর বিভাগীয় লেখক পরিষদের যে কেন্দ্রীয় কমিটি, এই কমিটির সাথে তোমার একটা আলাদা হৃদ্যতা আছে, এই বিষয়ে যদি কয়েকটি কথা বলো। ওখানে আসলে বাংলাদেশে একটা বিভাগকে এক করে যে একটা লেখক পরিষদ আছে, বাংলাদেশে আর কোথাও নেই। এবং এই যে 16 বৎসর হলো যেটাকে আস্তে 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 এটার কলেবর বৃদ্ধি হচ্ছে, তা এখানে তাদের সাংগঠনিক মনোভাব আছে বিধায় কিন্তু এটা সম্ভব। বিশেষ করে ওখানে যারা আছেন, আমাদের জুন্নুন ভাই আছে, তারপরে জাকির ভাই আছে, আমাদের সোহাগ ভাই আছে, আমার যদিও বা সবাই অনেক ছোট, হ্যাঁ, কিন্তু তাদের কাছে শেখার মতো অনেক কিছু আছে। মানে জুন্নুন ভাই তো তোমার ছোট না? না, উনি তো সিনিয়র মানুষ। ওই যে পিকনিকে সেদিন 2 জন দেখলেন না, উনি আমাদেরকে খাবার নিয়ে এসে দিচ্ছে। আমরা খুব গুণী মানুষ, মানে নিরহংকার সাদা মনের মানুষ। বাবু, আমার ক্যামেরার পেছন থেকে সাইড দুষ্ট ছোট ভাই আমাকে সিগন্যাল দিয়েছে। যাই হোক, যেটি হচ্ছে যে তুমি তো এই সাহিত্যাঙ্গনে অনেক কাজ করেছো, তোমারও অনেক অর্জন আছে। তুমি নিজেই কি বলবো যে পদক পেয়েছো, সম্মাননা পেয়েছো, এটা যদি সংক্ষেপে বলো। কোথায় কোথায় থেকে আমি জাতীয় সাহিত্য পরিষদ থেকে তখন 44টা জেলা মিলে একটা সংগঠন ছিল, এটাতে 10 জনকে সম্মাননা পদক দেওয়া হয় এবং খুব বড় মাপের। তার ভিতরে আমি একজন ছিলাম। সেটা হচ্ছে 12 সালে আর 9 সালে একটা সম্মাননা পাই জাতীয় সাহিত্য পরিষদ থেকে। আর সবচেয়ে বড় এই সংগঠনের ভিত্তিতে আমার যে বড় প্রাপ্তি অর্জন, সেটা হচ্ছে কি, এই দীর্ঘদিন 15 বছরে 16 বছরে যেটা কিছু করতে পারি নাই, এই তোমার মতো একটা সভাপতি আমি সংগ্রহ করার পর আমাকে সংগ্রহ করেছো। তোমাকে তো অর্জন করতে হয়েছে আমার, কারণ আমি চালাতে পারছিলাম তো। তো আজকের এই যে বিশেষ করে এই যে রেডিও প্রোগ্রামগুলো আমাদের বিভাগীয় লেখক পরিষদের অনেক জনের, বিশেষ করে 6টা পত্রিকা তুমি সামাল দিচ্ছ আমার হয়ে। এই যে পত্রিকাগুলো, এটা তো সভাপতির কাজ না, জুন্নুন ভাইয়ের প্লেট দেওয়ার মতো এসব করছো তুমি। হ্যাঁ, তো এখন বিশেষ করে এই পত্রিকাগুলো সামাল দিচ্ছ স্থানীয়ভাবে, বা আগামীতে আমরা যে একটা ত্রৈমাসিক একটা সাহিত্য আসরের, এটা তোমার কারণেই আমি রংপুরের বিশেষ সকালের বাণী পত্রিকা তার পাতা প্রকাশ থেকে অনেক প্রকাশ হচ্ছে নিয়মিত। আমার লেখাও ছাপা হচ্ছে এবং গাইবান্ধাও ছাপা হচ্ছে অনেকের লেখা। রেডিওতে তো প্রায় 20 থেকে 25 জনের সাক্ষাৎকার হয়ে গেল বিভাগীয় লেখক পরিষদে। যেহেতু তুমি সাধারণ সম্পাদক, তোমাকে সভাপতি নির্বাচন করার পরে আমার 16 কলাটা পূর্ণ হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, এটা আমার নিজেকে ধন্য মনে হচ্ছে, হালকা হালকা কলারে ইয়ে দিচ্ছি। আচ্ছা বাবু, সময় একদম খুব নিষ্ঠুর চলে যাচ্ছে। আমার আর কয়েকটি কথা আছে, কয়েকটি কথার মধ্যে এই তো ভুলে গেলাম না তো আবার। তোমার অর্জনগুলো তো বললে, আর কোথায় তোমার সম্মাননা ছিল কতটি মোট? সম্মাননা আমার 3টা আছে আর কি। আমি আসলে সম্মাননার উপরে আমি কাজে বিশ্বাসী, ওইটাকে আমি তেমন কোনো গুরুত্ব দিই না। সর্বশেষ তোমার সাথে প্রশ্ন করবো, আমাদের সময় নাই। আমার ইচ্ছা ছিল তোমার আরো কবিতা শুনবো, যেটি আমি বলবো যে তোমার সর্বশেষ গাইবান্ধার সাহিত্য অঙ্গনকে তুমি কিরকম দেখতে চাও ভবিষ্যতে? আমি গাইবান্ধার সাহিত্য অঙ্গনকে দেখতে চাই, সেটা হচ্ছে কি, আমাদের যে নেক্সট জেনারেশনটা যেটা আসতেছে, আমি এই বিএম কলেজের, গাইবান্ধা সরকারি কলেজের, আহমেদউদ্দিনের যে ওই বাৎসরিক সংখ্যাগুলো বের হয়, ওখানে অনেকের লেখা দেখছি আমি, এত চমৎকার লেখে, কিন্তু ওরা তো, ওদেরকে কেউ গাইড করছে না। তা আমাদের ত্রৈমাসিক যে সাহিত্য আসরে ওদেরকে নিয়ে আসার জন্য তোমাকে সাথে এই কারণেই রাখা, যে আমরা ভবিষ্যৎ জেনারেশনটাকে এই দিকে, যেমন এতদিনেও হয়তো বা একজন আবু জাফর সাবু, একজন সরোজদেব, একজন মশিউর রহমানের মতো, অমিতাভ দাস আহমেদের মতো, এই যে যারা লিখে আসছেন, সিদ্দিক আলম দয়াল চমৎকার লেখে, অথচ কিন্তু এইভাবে এখন ফেসবুক কবি হয়ে রেডিমেড যে যা খুশি তাই লিখতেছে, কেউ মহাকবি হচ্ছে, কেউ মহাকবি বানায় দিচ্ছে, কেউ হয়তো বা দেখা যাচ্ছে যে নোবেল দিয়ে দিবে, এমনও হতে পারে। মহাকবি হচ্ছে মানে
গাইবান্ধা মহাকবি আছে তো, আচ্ছা যাই হোক, এটা পরে শুনবো, আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম। ওর বইয়ের ভিতরে আমি দেখছি। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা। একটা বইয়ের এখন হচ্ছে যে ভিতরে। আমাদের সময় একদম শেষ, আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কয়েকটি কথা, মানে তুমি তো একজন সাহিত্যিক, কিছু কথার মালা দিয়ে আসলে তুমি বিদায় নাও। দর্শক, সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দের প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা, এবং আমি আজকে যারা আমাদের এই অনুষ্ঠানটি আমাদের সাথে থেকে উপভোগ করলেন, আমি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং সেই সাথে এই রেডিও সারাবেলার যে আড্ডা সন্ধ্যা, এই আড্ডা সন্ধ্যায় আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি তোমার সুন্দর উপস্থাপনা এবং সবকিছু মিলিয়ে। আমি শেষ করলাম, শেষ হইল না, শেষ দিতে বলি আমি একটু সময় নেবই। তোমার বইটি একটু দেখি, আমি ধর্মবিজ্ঞান নাস্তিকতা একটু যদি দেখি, এটি হচ্ছে যে এক্স-রে রিপোর্ট, আর এটি হচ্ছে, এটি তোমার লেখা না, এটা ওই যে হালিমা খাতুনের হালিমা লেখা। খাতুন লেখা। আর এটা হচ্ছে তোমার বিবেক লেখক পরিষদের স্মারক গ্রন্থ, এখানে তোমার লেখা আছে, এই তো সব। আর এখানে হচ্ছে নিরি। ওকে ওকে, কবিতা লেখাগুলো জন্য নিয়ে এসেছি। এই বইগুলোর উপরে আলোচনা করলে অনেক সময় ধরে, পরবর্তীতে সারাবেলা কিন্তু একটা লাইব্রেরি আছে, তোমার প্রকাশিত বই এরপরে পৌঁছে দেবে, এটি আমি অনুরোধ করি। আবার পরবর্তীতে বই নিয়ে কথা হবে, ঠিক আছে? বই নিয়ে কথা হবে, বই নিয়ে কথা হবে। বাবু আমি বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকালে ভালো থাকবেন। আপনারা নিশ্চয়ই জানেন এতক্ষণ আমার সঙ্গে ছিলেন হাফিজুল হেলালি বাবু। উনি একজন সংগঠক, উনি একজন সাহিত্যিক, উনি একজন লেখক, উনি একজন কবি। তাছাড়া আরও অনেক পরিচয় আছে, আপনারা আবৃত্তি শুনলেন। আবারও যদি সময় পাই বাবুকে নিয়ে আসবো। আর আমি কি বলবো, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের রেডিও সারাবেলার সঙ্গে থাকবেন। শুভ সন্ধ্যা।